আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাইম শেখ বাংলাদেশ জাতীয় দলে যখন তার ক্যারিয়ারটা শুরু হয়, সেই কথাটা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। ২০১৯ সালে বাংলাদেশ যখন ইন্ডিয়া ট্যুর করতে যায়, ৩টা টি-টোয়েন্টি খেলে। ফার্স্ট টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবারের মতো ইন্ডিয়াকে হারিয়ে দেয়। মুশফিকুর রহিম নায়ক বনে যান। সেকেন্ড টি-টোয়েন্টিতে এই নাইম শেখ কিন্তু ইফ আই এম নট রং ৮৪ বা ৮৬ এই ধরনের একটা ইনিংস খেলে তিনি অলমোস্ট বাংলাদেশকে সেই সিরিজটাই জিতে দিয়েছিলেন। তবে আনফরচুনেটলি সেদিন বাংলাদেশ জিততে পারেনি। তবে ইন্ডিয়ার সাথে পারফর্ম করে ফেলেছেন, এত ভালো খেলেছেন ইন্ডিয়ার মাটিতে। তো নাইম শেখ কিন্তু সবার নজরে চলে আসেন, ভক্তরা কিন্তু তাকে খুব ভালোবাসেন ওই সময়টা। কিন্তু শুরুর যে ঝলকটা, ওই ঝলকটা তিনি আসলে ধরে রাখতে পারেননি। ইন্ডিয়ার বিপক্ষে ইনিংসটাতে তিনি লম্বা করতে সক্ষম হয়েছিলেন দেখে পরবর্তীতে কিন্তু ৪টার মেরে বাউন্ডারি মেরে তিনি কিন্তু রানটা পুষিয়ে দিয়েছিলেন। কিন্তু নাইম শেখের পুরো ক্যারিয়ার জুড়ে একটা যেটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে তিনি ডট বল প্রচুর খেলেন, তিনি স্ট্রাইক রোটেট করতে পারেন না, তিনি অফ স্টাম্পের বাইরের বলগুলা খুব দুর্বল, এবং সেই সমস্যাগুলোই কিন্তু আস্তে আস্তে প্রকট হতে শুরু করে যতই দিন যায়। ২০২১ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, আস্তে আস্তে নাইম শেখ কিন্তু প্রায় ৩-৪ বছর এই টি-টোয়েন্টি ভার্সনটাতে ভালোই সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি দলে জায়গা হারিয়ে ফেলেন এবং ভক্তরাও আসলে তাকে এক প্রকার ছুঁড়ে ফেলতে বাধ্য হন। তো সেই নাইম শেখকে নিয়ে কেন আলোচনা করছি, কারণ সেই নাইম শেখের মধ্যে একটা পরিবর্তন আমরা কিন্তু অন্তত ঘরোয়া ক্রিকেটে দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়গুলোতে। শুরু হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যখন এনসিএল টি-টোয়েন্টি নামক একটা নতুন টুর্নামেন্ট আসে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে, যেটা বিপিএল এর ঠিক আগে হয়েছিল। সেই টুর্নামেন্টে আমি কমেন্ট্রি করেছিলাম, ইংলিশ কমেন্ট্রিতে খেলা হয়েছিল টি স্পোর্টসে, সেখানে আমি গিয়েছিলাম এবং খুব কাছ থেকে দেখেছি নাইম শেখ কি দুর্দান্ত খেলেছিলেন সেই টুর্নামেন্টে। ঢাকা মেট্রোর হয়ে তিনি খেলেছিলেন, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি হয়েছিলেন। ১০ ম্যাচে ৩১.৬ গড়ে ৩১৬ রান, ১৩৫-এর উপর স্ট্রাইক রেট, ৩টা 50, দুর্দান্ত খেলেছিলেন। তো এই ধারাবাহিকতা তিনি ধরে রাখেন বিপিএলেও। বিপিএলে তো তিনি আরো দুর্দান্ত ছিলেন, খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ১৪ ইনিংসে ৫১১ রান, ৪২-এর উপর গড়, ১৪৪ স্ট্রাইক রেট। এবার ৩টা 50-র সাথে একটা 100ও রয়েছে, ১১১ রানের একটা অপরাজিত ইনিংস খেলেন এবং এবারও তিনি ওই এনসিএল এর মতো হাইয়েস্ট রান গেটার কিন্তু হয়ে যান। এ তো গেল টি-টোয়েন্টি ফরম্যাট। তারপর আসে হচ্ছে যে 50 ওভার ফরম্যাটস। 50 ওভার ফরম্যাটে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন এই নাইম শেখ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যদিও সুপার লিগে আসলে কোয়ালিফাই করতে পারেনি আনফরচুনেটলি, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে নাইম শেখের ব্যাটে কিন্তু রান ছিল। আমরা জানি টুর্নামেন্টের শেষে আসলে পারভেজ হোসেন ইমন এবং এনামুল হক বিজয় ১ নম্বরে এবং ইমন ২ নম্বরে চলে আসেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। কিন্তু ওই সুপার লিগ না খেলে ১১ ইনিংসেই নাইম শেখ কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে এই দুজনকে টক্কর দিয়েছেন। এই ১১ ইনিংসে নাইম শেখ রান করেছেন ৬০-এর উপরে গড়ে ৬১৮ রান, ২টা 50, ২টা 100, যার মধ্যে একটা ১৭৬ রানের ইনিংস, যেই ইনিংসের উপর ভর করে প্রাইম ব্যাংক বাংলাদেশের এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ৪০০ ছাড়ানো স্কোর পায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে নাইম শেখের স্ট্রাইক রেট এই 50 ওভার ফরম্যাটেও কিন্তু তার স্ট্রাইক রেট ছিল ১২২-এর কাছাকাছি। সুতরাং একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে নাইম শেখ তার স্ট্রাইক রেট নিয়ে যে একটা তুমুল সমালোচনা, সেটা নিয়ে কাজ করছেন। এই ৩টা টুর্নামেন্টেই আমি কিন্তু মাঠ থেকে ধারাভাষ্য দিয়েছি, খুব কাছ থেকে দেখেছি মোহাম্মদ নাইম শেখের ব্যাটিং। ডিপিএল বলেন, বিপিএল বলেন বা এনসিএল বলেন, নাইম শেখের সবচেয়ে ইমপ্রুভমেন্টের জায়গা যেটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে তার শর্টসের রেঞ্জ তিনি অনেক বাড়িয়েছেন। আগে যেমন আমরা দেখেছিলাম যে প্রিডমিনেন্টলি তিনি ওই লেগ সাইডে খেলতে পছন্দ করেন বেশি, এখন কিন্তু অফ স্টাম্পের বাইরে তার যে দুর্বলতার জায়গা, সেটা নিয়ে তিনি কাজ করছেন। হ্যাঁ, এখনো ইন্টারন্যাশনাল লেভেলে সেটা খেলেননি বা ইন্টারন্যাশনাল কোয়ালিটির বোলারদেরকে তিনি খেলেননি, সুতরাং সেটা এখনো প্রমাণিত হতে বাকি রয়েছে। কিন্তু অন্তত ঘরোয়া ক্রিকেটে আগের সিজনেও তো তিনি রান করেছেন। আমরা কিন্তু ওই অফসাইডের ওই দুর্বলতার জায়গাটাতে আমরা দেখেছি যে ওই দুর্বলতাটাকে দুর্বল রেখেই তিনি স্কোর করতে পারতেন। কিন্তু এই যে গত ১ বছরের কথা যদি আমরা বলি বা এই কারেন্ট সিজনটার কথা যদি বলি, শেষ ৩টা টুর্নামেন্টের কথা যদি বলি, আমরা কিন্তু দেখেছি নাইম শেখ মাঠের চারদিকে স্কোর করতে পারছেন আস্তে আস্তে। ফুটওয়ার্কে এখনো কিছু জড়তা রয়েছে, কিন্তু ক্রিকেট তো আসলে সবসময় ব্যাকরণ মেনে হয় না। তিনি যদি ওই জায়গাটা নিজের জন্য কোনো একটা ওয়ে আউট বের করে নেন স্মার্টলি এবং সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে তার জন্যই ভালো। তো নাইম শেখ আমি বলবো যে
নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন, অফ স্টাম্পের বাইরের দুর্বলতা বলি, স্ট্রাইক রেট বলি, ইভেন স্ট্রাইক রোটেশন নিয়েও কিন্তু তিনি কাজ করছেন, যেটা আমরা ইভেন এই আজকে নিউজিল্যান্ড এর পক্ষে বাংলাদেশ এর যে খেলা হয়েছে মাত্র 18 রান করে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু এই ছোট্ট ইনিংসের মধ্যে অন্তত তার ইন্টেন্টটা আমরা দেখতে পেরেছি। আজকে প্রথম ম্যাচটায় তিনি ব্যর্থ হয়েছেন, আশা করব বাকি 2 ম্যাচের মধ্যে তিনি ভালো কিছু করবেন, কারণ এই ভালো কিছু করাটা কিন্তু তার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস যোগাবে এবং হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। তিনি একটা কথা বলেছিলেন এই ডিপিএল শেষে, সেটা হচ্ছে যে ডোমেস্টিকে যদি আমরা ডমিনেট করে না খেলি তাহলে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করাটা কঠিন। অর্থাৎ তিনি ডোমেস্টিকে এতদিন কিন্তু টপ রান গেটারদের মধ্যে ছিলেন। ডিপিএল এর কথা যদি বলি, গত বছর বা তার আগের বছর নাইম শেখ কিন্তু সবসময় রান পেতেন, কিন্তু এবার তার চিন্তা ভাবনাটা ছিল আমি ডমিনেট করে খেলবো। এবং প্রাইম ব্যাংকের হয়ে তিনি যখন ওপেন করেছেন, বা আমরা বিপিএল এ দেখি যে খুলনার হয়ে যখন ওপেন করেছেন, এনসিএল এ ঢাকা মেট্রোর হয়ে যখন তিনি ওপেন করেছেন, এই ডমিনেট করে খেলার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে আমরা দেখেছি, যেটা আজকে নিউজিল্যান্ড এর বিপক্ষেও দেখেছি। প্রথম বল থেকেই তিনি অফ স্টাম্পের বাইরের বলটা ড্যাপ করে দিয়ে থার্ড ম্যানের দিকে সিঙ্গেল নিলেন, তারপরে যখন কয়েকটা ডট বল আসছে তিনি একটু হাই রিস্ক শটস খেলছেন। আমি বলবো না যে খুব আইডিয়াল ব্যাপারটা, কিন্তু অন্তত এই চেষ্টাটা তার মধ্যে দেখা যাচ্ছে। এখন দেখুন, আপনি যদি অনেস্টলি চেষ্টা করে থাকেন তাহলে সেটার ফল একদিন না একদিন তো নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, নাইম শেখ এবার ওই ইউএই এর সাথে অন্তত টি-20 সিরিজে কেন চান্স পাননি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি বলবো যে নাইম শেখ আপনি এগুলোতে আসলে কান দেবেন না। ইউ আর ইন দ্য রাইট প্রসেস, নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন, আপনার চিন্তা ভাবনা মাথা একেবারে সঠিক ডিরেকশনে আছে। যেই কাজটা করছেন এই কাজটা প্লিজ আপনি করতে থাকুন, আপনি বিশ্বাস রাখুন, আপনি যদি এই কাজটা কন্টিনিউ করে যেতে পারেন তাহলে এর ফল আপনি পাবেনই। কিন্তু নাইম শেখ আমি বলবো যে একজন পরিবর্তিত ক্রিকেটার হবার চেষ্টাটা অন্তত করছেন, এবং সেই চেষ্টাটা আপনি চালিয়ে যান। নিঃসন্দেহে আপনি যখন ভালো খেলবেন জাতীয় দলে আপনি চান্স পাবেন, এবং জাতীয় দলে আপনি যখন আবারও চান্স পাবেন তখন কিন্তু আর পেছনে ফিরে তাকানোর কোনো সময় বা সুযোগ থাকবে না। অল দ্য বেস্ট নাইম শেখ।